ভোর ভোর রওনা দিয়ে দেওয়ানবাড়ি ফিরে এসেছে ঈশান তিতির। তিতিরকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে গিয়েছে ঈশান। বেলা সবে 12টা বাজে। গোটা বাড়ি প্রায় ফাঁকা, ছেলেমেয়েরা সবাই স্কুল কলেজ ভার্সিটিতে। কর্তারা অফিসে, চন্দ্রদন্ত আশ্রমে থেকে গেলেন, ফিরবেন আরও দিন দশেক বাদে। হালকা পাতলা নাস্তা শেষে নিজের রুমে চলে এসেছে তিতির। নিশির ঘর থেকে তার টিয়া পাখির খাঁচা নিয়ে এসেছে সবেই। ব্যালকনিতে ঝুলিয়ে দানা পানি দিচ্ছে সেটাই। ঘরদোর একদম গোছানো। ঈশান ফেরার আগে পাখি জোড়া আবার তিতিরের আগের ঘরে রেখে আসবে। ঈশানের পছন্দ নয় পাখি জোড়া ঘরের মধ্যে ডাকাডাকি করুক। ব্যালকনিতে দাঁড়াতে চোখ পড়ল তাদের বাড়ির সামনের বাগানটার দিকে। ওই ভর দুপুরে রোদ মাথায় বাগানে বসে আছে নুড়ি। আশ্চর্য হলো তিতির। তার জানা মতে ভার্সিটিতে গিয়েছিল মেয়েটা। অবশ্য সেটা তার আন্দাজ, কারণ নিশি বাড়িতে নেই। নুরিকে দেখা মাত্র মনে পড়ে গেল ঈশানের বলা কথাগুলো। হু হু করে উঠল বুকের ভেতরটা। বেতের চেয়ারে হেলান দিয়ে বই পড়ছে। এই দুপুরে রোদের মধ্যে ওখানে মেয়েটা কি করে আছে ভাবতেই অস্থির লাগলো যেন। যদিও বাগানের ওদিকটায় লম্বা লম্বা আম কাঁঠালের গাছ তাদের। তার ওই ছায়াতে বসে আছে নুরি। বিছানার অপর পাশ থেকে ওন্নাখানা গায়ে জড়িয়ে ঝটপট নেমে এলো বাগানের দিকে। ওদিক থেকে হেঁটে আসা তিতিরকে দেখল নুরি। মেয়েটা খুঁড়িয়ে হাঁটছে কি? তিতির এসে একগাল হেসে বসতেই নুরি ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস তুই? খোঁড়াচ্ছিস কেন? থতমত খেয়ে বসে তিতির। লজ্জা পেল আনমনে। আমতা আমতা করে জবাব দিল, সেরকম কিছু না। আসার সময় খানিকটা টান লেগেছে পায়ে। হাতের বইটা টেবিলে নামিয়ে নিশ্চিত হলো যেন নুরি। তিতির খেয়াল করলো সত্যিটা এদিকটা বেশ ঠান্ডা, ঝিরঝিরি বাতাস। যতটা গরম মনে হয় ততটা মোটেও নয়, আরামই লাগছে। ভার্সিটি যাও নাই? মাথা নাড়ল নুরি। যায়নি, বাড়িতে বলা হয়েছে ক্লাস নেই। সত্যি আদতে তা নয়, ইচ্ছে করে আজকাল যায় না ভার্সিটিতে। ইয়াজের ভয়ে অনেকটা। মুখে বলল, ক্লাস ছিল না। ও, শরীর ঠিকঠাক তো তোর? দিদা কেমন আছে? ভালো আছে। ফিরবে কবে? সামনের সপ্তাহে সম্ভবত। দিদা বলল, ক্যাম্পিং করেছিলি তোরা? কেমন এনজয় করলি বৃষ্টির মধ্যে ক্যাম্পিং? থমকায় তিতির। কেমন এনজয় করছিল? রাতটার কথা মনে পড়তে স্বাভাবিক মুখের আদলে পরিবর্তন হয়ে এলো। লাজেরা এসে ভিড় জমালো। তির করে কম্পন ধরল ঠোঁটের ভাঁজে। শুকনো ঢোক গিলে নিজেকে সামনে নিয়ে বলল, ভালোই, তোমাদের মিস করছি। বাঁকা হাসলো নুরি। কণ্ঠে বাঁকা কণ্ঠে বলল, মিস করার সুযোগ দিয়েছে আমার ভাই? হ্যাঁ, বললাম মিস করার জন্য তো সময় পেতে হয়। আমি ভাবলাম ওরকম ওয়েদার, বৃষ্টি, রোমান্টিক মুমেন্ট, একদম হানিমুন সেরেই ফিরবি। মুখে কিছু না বলতে হলো না তিতিরের। মেয়েটার রক্তিম হয়ে আসা মুখটা জানান দিল অনেক কিছু। তিথির কথা ঘুরিয়ে ফেলল। এ কথা সে কথায় ব্যস্ত হওয়ার চিন্তা আর কি। নুরি প্রায় পলকহীন দেখে যাচ্ছে ছোট বোনটাকে। আজকাল তিতিরের দিকে তাকাতে পারে না সে। ইয়াজের মুখটা ভেসে আসে। ওই হাসি, ওই বাঁকা ধরতে চায়নি। এসব ভেবে উঠে তিতিরকে দেখলে, আচ্ছা ইয়াজ যদি কখনো তিতিরকে না দেখতো, ইয়াজ কি তাহলে নুরিকে ভালোবেসে যেত? 3 বছর সম্পর্কেও শেষে যদি এটা জানতে হয় নিজের ভালোবাসার মানুষ বাজেভাবে আসক্ত তারই বোনের উপর। জীবনে একটা মানুষের প্রতি ঠিক কতটা নির্দয় হতে পারে। দীর্ঘশ্বাস ফেলে নুরি। তার সামনে বসে অনবরত মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে যে মেয়েটা, সে তার নিজের বোন। অথচ এখন আরও কতগুলো পরিচয় এই মেয়ের। তার বড় ভাইয়ের বউ, এই দেওয়ানবাড়ির বড় বউ, যাকে কোনো এককালে তার নিজের ভাই নয়নও ভালোবেসেছিল। অথচ ভাগ্য সহায় ছিল ঈশানের। তারপর আরও অনাকাঙ্ক্ষিত একটা পরিচয় তৈরি হলো এই মেয়েটার সাথে। সে যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে গেল, সেই প্রেমিক পুরুষও অভিসারী এই মেয়েটা। সব দিক থেকে নুরি হেরে গেল। তাই নয়, গোটা মানুষ চিনতে একবার ভুল হয়ে গোটা জীবন ভুলে তৈরি হয়ে গেল। তিতির 7 পাঁচ কিসের কল্পনা করে যাচ্ছে, সম্ভবত খেয়াল করছে না নুরি। সে তো ওই মেয়েটার ভাগ্য পরিমাপ করতে ব্যস্ত। কোনো মেয়ের ভাগ্য হোক, তবে তিতিরের মতো হোক। ওকে কি গড ফেভারিট বলা যেতে পারে? সম্ভবত বলা যেতে পারে। তাছাড়া সবার ভালোবাসার মোড়া হয় কি করে একটা মানুষ? তোর মতো ভালোবাসা কি তিতির?
তিতির ব্যস্ত ছিল চন্দ্রাধরনের আশ্রমের গল্পে। নুরি মন দিয়ে শুনছিল তার কথা। এটাই ধারণা ছিল তার। আচমকা এই প্রশ্নের কথায় ছেদ পড়ে মেটার কথা। উল্টে প্রশ্ন করে বসে তৎক্ষণাৎ কী বললে? সোজা হয়ে বসল নুরি। বা পা উপর ডান পা তুলে খানিকটা ঝুঁকে এসে প্রশ্ন ছিল, ভালোবাসা কি বলতো? ভালোবাসা? হুম। চুপচাপ 2 সেকেন্ড কিছু একটা ভাবলো তিতির। খোপা করে চুলগুলো ঢিলে হয়ে এসেছে বুঝি। ওদিকটার নয়নতারা গাছ, সেখান থেকে ফুল এনে চুলে গুজলে বোধহয় ভালোই লাগবে। তিতির সেদিকে তাকিয়ে পর মুহূর্তে মুচকে এসে বলল, জানি না ভালোবাসা কোনো কাব্যিক বা অভিধানিক অর্থ হয় কি না সেটা আমার জানা নেই, হয় বোধহয়। তবে তোমার প্রশ্ন শোনা মাত্র আমার মাথায় কী এলো জানো? তোমার ভাইয়ের মুখটা চোখে ভেসে উঠল। আর কোন অর্থ? কীভাবে বোঝাই বলো? আমার কাছে কয়েকটা শব্দ এক করে একটা লাইন ব্যক্ত করার থেকে একটা মানুষকে দেখিয়ে দিতে ইচ্ছে হলো আমার ভালোবাসার অর্থ বোঝাতে। ঈশান আসাদ গোটা মানুষটাই আমার জন্য ভালোবাসা। সেই আমার ভালোবাসার সূত্র, সংজ্ঞা। স্থির হয়ে তিতিরের কথাগুলো শুনে গেল নুরি। দোতলার দিকে তাকাতে চোখ পড়ল নয়নের বারান্দায় ঝুলছে একটা আকাশরঙা শার্ট। নয়ন ঘরটাও আকাশরঙা। ওর ঘরে ঢুকলে প্রায় সব কিছুর রং এটা। তার কারণ আছে। নয়নের প্রিয় রং সম্ভবত সবুজ। এই রঙের প্রতি তাহলে এত কিসের অবসেশন তার? হাসল নুরি, নরম কণ্ঠে বলল, তোদের ভালোবাসা ভালো থাকুক। হঠাৎ এই প্রশ্ন কেন করলে? নুরি এ প্রশ্নের জবাব দিল না। তার দৃষ্টি এখনো নয়নের ঘরে। তিতির ঘাড় বাঁকিয়ে দেখল একবার নিজেও। নুরি উত্তর না দিয়ে প্রশ্নের পিঠে আরেকটা প্রশ্ন ছিল, নয়ন ভাইয়ার রুমের সব আকাশরঙা খেয়াল করছিস কখনো? মাথা ঝাঁকলো তিতির। খেয়াল করবি না কেন? ঘরের এই রং নিয়ে তার মেজ মামুনির সাথে নয়নের এক প্রস্তর ঝামেলা বেঁধেছিল বছর 4 আগে। বেশ মনে পড়ে তার। রিক্তা কিছুতেই ছেলের ঘরের রং এটা করতে দিবে না, অথচ নয়ন একগুঁয়ের মতো এই রঙই করবে। হুম। ভাইয়ের প্রিয় রং সবুজ, জানি তো। বড় ভাইয়ের প্রিয় রং সাদা কালো। স্বামীর সব পছন্দের খোঁজ পেয়েছিস সম্ভবত। সবের সন্ধান এখনো পাইনি, পেয়ে যাব। অমায়িক হাসল নুরি। শান্ত সুরে বলল, খেয়াল রাখিস। ভালোবাসার খেয়াল রাখতে হয়, যত্ন নিতে হয়। ভালোবাসা মানুষের পছন্দ খেয়াল রাখা একটা বড় বিষয় কিন্তু। রাখবো। নুরি চুপ থাকে। তিতির খানিকটা ঘনিয়ে এসে বসলো বোনের দিকে। আদুরে কণ্ঠে বলল, ভালোবাসা বুঝতে না পারা একটা চরম ব্যর্থতা আমাদের, তাই না বলো আপু? কেন বলছিস এই কথাটা? তিতিরের মাথায় তখন ঘোরাঘুরি করছে ইয়াজ আর নুরির বিষয়টা। নুরির মন কেমন জানা আছে তার। নরম মনের একটা মেয়ে। এতদিনের ভালোবাসা এখন বিট্রে থেকে এর আগে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে গিয়েছিল, এখন স্পষ্ট বুঝতে পারছে তিতির। তবে নুরির এই মলিন মুখের দিকে দেখে তিতির হুট করে এক অনাকাঙ্ক্ষিত মানুষের কথা মনে পড়ল। না, অনাকাঙ্ক্ষিত নয়, বেশি কাঙ্ক্ষিত। নাইম ভাইয়া। ওই লোকের চোখে মুখে নুরির জন্য তীব্র ভালোবাসার মায়া দেখেছিল সে। শুধু সেই নয়, সম্ভবত সবাই খেয়াল করছে। তিতির বরাবর আফসোস করতো নাইমের জন্য, কারণ নুরির ভালোবাসতো অন্য কাউকে। কিন্তু বর্তমানটা আলাদা। ইয়াজের মতো মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তিতির শান্ত কণ্ঠে জবাব দিল, নাইম ভাইয়াকে তোমার কে পছন্দ করে আপু, জানো? আপু। মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না নুরির। ভাবলেস কণ্ঠে বলল, খেয়াল করিনি কখনো। তিতির যেন হতাশ হলো। হতাশ কণ্ঠে সাদা মনে বলল, কেউ একজন তোমাকে এত ভালোবাসে, তোমার পছন্দ অপছন্দ খোঁজ রাখে, আর তার ভালোবাসা তুমি খেয়াল করনি? এটা কেমন কথা? নুরি খানিক চুপ করে রইল। কী ভাবলো কে জানে। তবে মুখের আদল আরও স্বাভাবিক নেই এখন। চোখ জোড়া কেমন রক্তিম আভা ধারণ করছে। চোয়াল শক্ত হয়ে গেছে। তিতির অবশ্য খেয়াল করল না এত গভীরে। নুরির দৃষ্টি এখন নয়নের ব্যালকনিতে। আচমকা প্রশ্ন করলো, তোর পছন্দের রং কি? আসমানি আর সাদা। আকাশের পছন্দ, তাই? হুম। ভালোবাসার মানুষের জন্য নিজের পছন্দের পরিবর্তনকে কীভাবে দেখছিস তুই? আই মিন, কারো যদি সবুজ পছন্দ হয় ব্যক্তিগতভাবে, অথচ তার জীবনে আকাশরঙের প্রভাব বেশি দেখা যায়, তাহলে সেটার যুক্তি কী? তোর সেন্স কী বলে এক্ষেত্রে? ভালোবাসা কথাটা প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করতে চেয়েছিল বোধহয় মেয়েটা, তবে শব্দটা উচ্চারণ করা মাত্র থেমে গেল।
থমকে গেল মেয়েটা, সহসা ঘাড় ঘুরিয়ে তাকালো নয়নের রুমের ব্যালকনির দিকে। এখনো বাতাসে আসমানি রঙের ষাটখানা ওড়াউড়ি করছে। ধক করে উঠল বুক, শ্বাস আটকে তাকালো নুরির দিকে। নুরি নির্বিকার, তবে নির্বিকার মুখের আদলে সম্ভবত বলে দিচ্ছে অনেক কিছু। তিতির আর কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। থমকে অবিশ্বাস চোখে নিয়ে তাকিয়ে থাকে নুরির দিকে। নুরি মৃদু হেসে স্বরে বলল, ভালোবাসা বুঝতে না পারা আমাদের সবার রোগ, তাই না বল? ভুল আমরা একবার করি না, মাঝে মাঝে অতি ভাগ্যবতী বুদ্ধিমানরা করে। একজনকে সুখী করতে গিয়ে অন্যজনকে দুঃখী করে ফেলি আমরা। এটাই পাপ পুণ্যের হিসাব। কিভাবে করে খোদা জানা আছে তোর? কি বললে বুঝলাম না। না বোঝার মতো কিছু বলছি কি? তুই বললি ভালোবাসা বুঝতে না পারা অন্যায়, আমিও সেটাই বললাম। কেউ তোকে বা আমাকে ভালোবাসে আমাদের পছন্দ মতো, নিজেদের পছন্দ তৈরি করে ফেলে, অথচ আমরা সেসব খেয়াল না করে অন্যের জন্য তরবারি। এটা অন্যায়, খুব অন্যায়। টেবিলের উপর থেকে বইখানা হাতে তুলে উঠে দাঁড়ায় নুরি। আকাশের দিকে ভুরু জোড়া কুঁচকে তাকিয়ে রোদ পরক করে। তৎক্ষণাৎ তিতিরকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে, জোহরের আজান পড়বে এখন, গোসল দিব, ঘরে গেলাম। এখানে রোদ চলে আসবে, বসিস না বেশিক্ষণ, চলে আয়, গরমের মধ্যে থাকার দরকার নেই। গটগট করে চলে গেল নুরি। তিতির তখনও নির্বিকার। কিছু একটা বুঝিয়ে গেল নুরি, যা অনেক আগেই বোঝা উচিত ছিল কি তার, নাকি স্বাভাবিকভাবে বলে গেল কথাগুলো। সেই এলোমেলো ভাবছে। চন্দ্রকোনার বাড়ির ছেলেমেয়েদের আড্ডায় আজ মুখরিত। সব কটা ছেলে মেয়ে এতদিন পর একসাথে বসে বাড়িতে রাতের খাবার খেতে ডাইনিং টেবিলে বসেছে। জমজমাট আড্ডা চলছে এক প্রকার। বাড়ির কর্তা ফিরছে, ঈশান নয়নও ফিরছে একসাথে। বাবা চাচার সাথে অফিসিয়াল কোনো আলোচনায় চলছে সম্ভবত ঈশানের। ওদিকে নয়ন মন দিয়েছে খাওয়ার দিকে। খেতে বসে স্বামী ছেলের এরকম ব্যবসা সংক্রান্ত আলাপে বিরক্ত হলেন রাহেলা। এ বাড়িতে খেতে বসে কথা বলা পছন্দ নয় রাইসুল দেওয়ানের, অথচ নিজেই সেসব ভুলে সোজা বাইরের আলাপ এনে তুলেছে খাওয়ার মধ্যে। বাকিরা এই সুযোগে ফিসফিস করেছে যদিও। সবারই নির্ধারণ কৌতূহল ঈশান তিতিরের মিনি ট্যুর সম্পর্কে। ভাই বোনদের ভাষায় মিনি হানিমুন। শুরুতে ভীষণ আগ্রহ নিয়ে গল্প করতে বসলেও নয়ন এসামাত্র হাসি মিলিয়ে এসেছে তিতিরের মুখে। বরাবরের মতো নুরি নির্বিকার। নিশির সাথে মাঝে মাঝে দু একটা শব্দ বা উচ্চারণ করছে, তাছাড়া সাড়া পাওয়া যাচ্ছে না তার। দিশা রোশনি রাফির আবদারে তবুও গল্প শুনিয়ে যেতে হচ্ছে তিতিরের। ঈশান শুরুতে তিতিরের বাঁ পাশে বসলো, রাইসুল দেওয়ানের ডাকে উঠে গিয়ে টেবিলের অন্য পাশে বসেছে। দুর্ভাগ্যবশত নয়ন তিতিরের বাম পাশেই। এই প্রথম সম্ভবত নয়নকে ইতস্তত করছে তিতির। তিন গিন্নি পরপর খাবার সাফ করে যাচ্ছে সকলে। তিতির চেষ্টা করছে নয়নকে এড়িয়ে ডানে বসা নিশির সাথে আলাপে মগ্ন থাকতে। বাপ ছেলের আড্ডায় আপাতত থামাতে গিয়ে গিন্নিরা বাধা। খাবারের সময় কোনো ব্যবসা নিয়ে আলোচনা চলবে না, অগত্যা চুপ করতে হয়েছে তাদের। খাবার পাতে দিতে ঈশানকে খেয়াল হলো কিছুটা একটা, তিতির তার পাশে নয়, এবং অভিজ্ঞ দৃষ্টি এড়ালো না আরও অনেক কিছু। নয়ন বসা মেয়েটার পাশে। তিতির খাচ্ছে না কিছু, প্লেটে হাত গড়েছে। খিদে নেই কি মেয়েটার? নয়ন আচমকা নিজের পাতে মাংসের পিস তিতিরের পাতে তুলে দিতে থমকালো বেশ কয়েকজন। ঈশান, নুরি, তিতির আর রিক্তা। নয়ন খানিকটা বিব্রত হয়েছে বোধহয়। বহুদিনের অভ্যাস এসব। তিতির পাশে খেতে বসত বরাবর। মেয়েটা যা খেতে পারত না আলগোছে তুলে নিত নিজের পাতে, আর যেটা পছন্দ করত নিজ পাত থেকে সেটা তুলে দিত মেয়েটাকে। বিগত অনেক দিন পাশাপাশি বসা হয়নি, আচমকা আজ বসাতে এলোমেলো হয়ে গেলে বুঝি? নিজের হঠকারিতায় নিজের একে মনে মনে গালি দিল নরম। অজান্তে ফেলা কাজটি কে কীভাবে নেবে বোঝার আগে প্লেট ছেড়ে দাঁড়িয়ে পড়ল তিতির। নয়নের দিকে দৃষ্টি না দিয়ে নরম কণ্ঠে ইতস্তত করে বলল, দুপুরের খাবার বিকেলে কেন খেয়েছিলাম, এখন একদম খিদে নেই, খেতেই পাচ্ছি না, জ্বর জ্বর মুখে, রুচি পাচ্ছি না, পরে খাবো। খাবার প্লেটে হাত থমকেছে আছে ঈশানের। তিতিরের প্রতি নয়নের দুর্বলতা দিকটা অজানা নেই তার অভিজ্ঞ চোখের। তবে বরাবর শুধরে থেকেছে নয়ন, সুতরাং বিষয়টা নিয়ে আলাদা আলোচনার প্রয়োজন পড়েনি। আপাত দৃষ্টিতে দেখলে আজকের বিষয়টা অস্বাভাবিক কিছুই নেই, তবু পছন্দ হলো না ঈশানের। তিতির হাত ধুয়ে রাফি রাশনিদের সাথে উপরে চলে গেল। বাকিরা কথা বাড়ায় না। নয়ন আলগোছে খেয়ে
উঠে গেল টেবিল থেকে। বাকিরাও তাই। অনলাইনে সব থেকে অর্ডার করা ভার্সিটির সেকেন্ড ইয়ারের বইগুলো সব এসে পৌঁছেছে আজকে। সব প্যাক অন করতে ব্যস্ত তিতির। মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বইগুলো চেক করে নিতে মগ্ন। ওদিকে ভার্সিটির ক্লাস শুরু হয়েছে। ঈশানকে বলেও পারমিশন পাওয়া যায়নি হোস্টেলে চলে যাওয়ার। তার নিজের অবশ্য মনও সায় দেবে না ঈশানকে ছেড়ে যেতে। তবু বিয়ে হয়েছে বলে কি বাকি সব ভুলে বসে থাকবে সে? তা হয় না। অন্তত বাড়িতে পড়াশোনা তো শুরু করতে হবে। ঈশান ফোন রেখে যাওয়া, সেখানে অনবরত কিছু আননোন নাম্বার থেকে ফোন আসতে ব্যস্ত। বিরক্ত হয় তিতির। রুষা ছাড়া কার এত ধৈর্য? নিঃসন্দেহে ওই মেয়েটা। আজকাল ইচ্ছে হয় সামনাসামনি দেখা করে চরম একটা বেয়াদবি করে আসতে। অন্যের স্বামীর পিছনে পড়ে থাকতে। এগুলো কোন না জাতের নারী? খাবার ট্রে হাতে ঈশান যখন ঘরে আসলো তখন রাত আরও একটু ঘনিয়ে এসেছে। বাবার সাথে বাদবাকি আলোচনাগুলো সেরে তিতিরের জন্য খাবার নিয়ে ঘরে এসেছে সে। ওষুধ খাচ্ছে কড়া পাওয়ারের। এ সময় খাওয়া দাওয়া অনিয়মিত চলবে। ওদিকে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে শুনতে পেল নিজের সেলফোনের কর্কশ শব্দ ক্রমাগত বেজেই যাচ্ছে। পায়ের গতি দ্রুত করে ঘরে ঢুকলো ঈশান। ভুরু জোড়া কুঁচকে এলো। মেঝে বসে উবুর হয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে মেয়েটা। টেবিল চেয়ার আছে কি করতে? এক হাতে দরজা আটকে খাবারগুলো টেবিলে রাখো। গম্ভীর কণ্ঠে বলল, তখন থেকে শুনছি ফোন বাজছে, ধরছিস না কেন? তিতির ঘুরল না। ওভাবেই জবাব দিল, ফোনটা কি আমার? আমার তোমার আবার কি জিনিস? যা আমার তাই তোর। ঠোঁট উল্টো দিতে বাঁকা গলা বলল, রুষা নিশ্চয় আমার সাথে প্রেমালাপ করতে ফোন করে না? যা আপনার তা আমার কি করে হয় তাহলে? ঈশান ভীষণ বিরক্ত হলো ফোনের দিকে তাকিয়ে। মেয়েটা আবার বিরক্ত করছে ফোন করে। তবে নম্বর চেক করতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুষা নয়, অমিতের ফোন কল। তিতিরের দিকে হতাশ দৃষ্টি দিয়ে কল ব্যাক করলো ঈশান। ঈশান হ্যালো শব্দটা শোনামাত্র কান খাড়া হলো তিতির। ঈশান ফোনটা লাউড স্পিকার দিয়ে উচ্চস্বরে বলল, অমিত বস, একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। বিবাহিত মানুষ যেটুকু ব্যস্ত থেকে আর কি বলো। কথাটা বলে ঈশান সম্ভবত ইশারা করলো অমিতকে। তিতির পাশে আছে সেটা বোঝাতে চাইল। তবে সে অবিবাহিত চিরকুমার ছেলে। সে ইশারায় ঘোরা করে টের পেল না। উল্টে আগুনে এক কৌটো ঘি ঢেলে দিল। ঘি না, ঈশানের মনে হলো অমিত আগুনে পেট্রোল ডিজেল কেরোসিন সব ঢেলে দিছে। একটা বাক্য। সে বেচারা বড্ড তাড়াহুড়ো করে বলল, বস, রুস্মিতা মির্জা ফোন করে বিরক্ত করে ফেলল। আপনি কাল রাতে কি করেছিলেন? কথা হয়েছে ওনার সাথে? সে মহিলা পাগলামি করে মরছে। আপনি কল না ধরে দয়া করে ধরবেন। কপাল চাপড়াতে মন চাইল ঈশানের। দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছেলেটাকে ঠিক কী ভাষায় গালি দেওয়া উচিত বুঝল না। রুষার নাম শোনামাত্র শিরদাঁড়া সোজা করে বসল তিতির। ঈশান সেদিকে এক নজর দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তোমাকে একটা বিয়ে করাবো অমিত। এখানে তার বিয়ের কথা কোত্থেকে এলো বুঝল না অমিত। হতাশ কণ্ঠে বলল, আপনার মতো কি আর আমার জনপ্রিয়তা বস? আপনি তো এক চোখ মারলে 100 জনের লাইন লাগিয়ে দেয়। আমার তো তা নয়। আমি আপনার মতো এত সুন্দর মেয়ে কোথায় পাবো? মাহির কথা মনে আছে স্যার? মেয়েটা তো বিয়ের আসর ছেড়ে সেদিন পালিয়েছিল আপনার শোকে। আমার কি আর অত জনপ্রিয়তা? ওরকম মেয়ে আমি কোথায় পাবো? আসমান থেকে টপকাবে? আমার বিয়ের কথা থাকুক বস, রুস্মিতা মির্জা যে আপনার সুখে পাগল হলো তাকে বরং সামলান। তিতির হাতের বই খাতা নিয়ে উঠল। গট গট করে সেসব ঈশানের কাগজপত্রর উপর শব্দ করে রাখতে রাখতে মুখ ভেঙে বলল, সামলান? কোলে নিয়ে ওলে ওলে করে সামলান? অসহ্যকর। চাপা গলায় কথাটা ঈশানের কানে স্পষ্ট হলো। এমনিতে কথা বলা বন্ধ করে দিয়েছে এই মেয়েটা। ঈশান ধমুকে স্বরে বলল, ওকে আমার সাথে বিয়ে দেবে? বেয়াক্কেল কোথাকার! তীব্র প্রতিবাদ করে বসল অমিত। ব্যস্ত কণ্ঠে গলা উঁচিয়ে বলল, যে মেয়ে আপনাকে ছল করে রুমে অবধি টেনে নিয়ে যায় সে তো আমাকে স্যার হালকা পাতলা টেস্ট করে আমার অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে পঙ্গু করে বেঁচে দেবে। ও মেয়ে আপনারই থাকুক। এবার আর ইশারা ইঙ্গিত করল না ঈশান। ছেলেটা এত গাধা বোঝেনি কেন এতদিন? ঈশান রাগে গজগজ করতে করতে বলল, আমি বিবাহিত গর্ধব। বউ আছে আমার একটা। এত রাতে ফোন করে ওরকম একটা মেয়ে আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছো? বউ নগদে আমার ডেথ সার্টিফিকেট লিখে হাতে ধরিয়ে দিবে। তোমাকে চাকরি থেকে ফায়ার করবো অমিত।
অমিতের এবারে বোধহয় হুঁশ হলো। মাথার চুল খামচে ধরল বেচারা। তার ব্যাচেলার বস যে আর ব্যাচেলানে সুখী বিবাহিত পুরুষ, সে রীতিমতো ভুলেছিল। কপাল চাপড়াতে মিনমিন করে বলল, তিতির ম্যাডামকে পাশে স্যার। গর্ধপ, ফোন রাখো। বিয়ে করলে বাঘও বেড়াল হয়ে যায়। তার চাক্ষুষ প্রমাণ হিসেবে ঈশান আশার দাওয়াতকে দেখিয়ে দেওয়া যেতে পারে। অমিতের ফোন কেটে রীতিমতো ভয়ার্ত দৃষ্টিতে তাকলো ঈশান। মেয়েটার চোখ মুখ স্বাভাবিক, একটু বেশি স্বাভাবিক আর শান্ত। দীর্ঘশ্বাস ফেলল ঈশান। ঝড়ের আগে প্রকৃতি এমন শান্ত হয়। তিতির হাতের কাগজগুলো শেষ করলো দ্রুত হাতে। বইগুলো গুছিয়ে বিছানা করলো ঝটপট। বাথরুমে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে নিল। ড্রেসিংয়ের সামনে বসে মুখে কী সব লাগাচ্ছে এখন। ঈশান খুক খুক শব্দে কাছাকাছি গিয়ে বসলো। নরম কণ্ঠে বলল, অমিত, যে মেয়েটার কথা বললো না, ওই যে মাহি, মেয়েটা আমাকে ভাইয়ে ডাকতো। একদম ছোট বোনের মতো ছিল। দিদি সিরাম লাগাতে লাগাতে ভাবলে যে কথা বললো, ভাইয়া থেকে ছাইয়া বেশিক্ষণ লাগে না। ছোট বোনের মতো, সে তো আমিও ছিলাম ছোট বোন মতো তো আর ছিলাম না। তাকে যখন ফুফুতো বোন থেকে বউ করতে পেরেছে, ওইসব বোনের মতো থেকে ঘরে তুলে নিয়ে আসতে কতক্ষণ। তাছাড়া আপনার রুষা তো আছে, পাগলা উন্মাদ প্রেমিকা, বউয়ের সাথে শুচ্ছেন, সেসব ব্যক্তিগত আলাপ শোনার পরও পিছু ছাড়ছে না। আপনার জনপ্রিয়তা আছে, মানতেই হবে। বউ যে বহু খেপেছে সেটা বুঝতে বাকি নেই ঈশানে। বিবাহিত জীবন ঘেটে হয়ে বসে আছে। কোথায় ভাবলো বাসর একবার করে ফেলতে পারলে বউ স্বামী সোহাগ হবে, তা নয়, উল্টে ঘটল। সে হয়ে গেল বউ পাগল আর বউ হয়ে গেল জল্লাদ। আজব ব্যাপার ঘটে গেল তার সাথে। ঈশান আদুরে কণ্ঠে বলল, ভদ্রলোকের এক কথায়, এক বিয়ে করছি, একজন ভাইয়া থেকে ছাইয়া হয়েছে, ফুল স্টপ একদম। আর দরকার নেই। আমার বউ আমাকে পূর্ণ সুখ দিতে পারে সবভাবে। তিতির ভুরু কুঁচকাল, গম্ভীর কণ্ঠে বলল, আপনি ভদ্রলোক? অবাক হয়ে জিজ্ঞেস করল, নই, মহাভদ্র। নারী জাতের লাইন আপনার পিছনে, সেই কারণে বুঝি বউ পরিচয় দিতে এত সমস্যা? লাইনে ভাটা পড়বে? ঈশান মুখোমুখি এসে দাঁড়িয়ে হাঁচকি সে বলল, রুষা তো জানে আমি বিবাহিত। বিবাহিত জীবনে ফ্রি অডিও শোনালাম, তারপরে পিছু না ছেলে আমার কি করার? দাঁতে দাঁত পিষল তিতির। তেতে ওঠা কণ্ঠ বলল, তাহলে ভাবুন, কী পরিমাণ মধু গিলিয়ে রেখেছেন আপনার মধুর ভাগে। পার্মানেন্ট মালকিন এসেছে জানার পরও মৌমাছিরে পিছু হটছে না। আস্তাগফিরুল্লাহ, বউ ছাড়া কোনো নারী আমার চোখে পড়ে না, বিশ্বাস করো। বিরক্তিসূচক শব্দ করলো তিতির। খিদে পাচ্ছে ভীষণ, তবে মেজাজটা খারাপ হচ্ছে। ঈশানের সামান্য আগের ফোন কলটা অসহ্যকর। একদিকে স্বামীর আদর পেল কি পেল না, হাত ঝামেলাগুলো নাচতে নাচতে হাজির। তিতির আলগোছে বিছানার ওদিকটা চলে এলো। চুলগুলো বেনি করতে করতে জানলার দরজা লক করলো। ঘুম দেবে টানা একটা। না খেয়ে ঘুমাবি না কিন্তু, খিদে নেই। মিথ্যে বলা শিখে গেছিস আজকাল। তিতিরের হাত টেনে চেয়ারে বসিয়ে খাবারের ঢাকনা তুলে দিতে পেটে মোচড় দিল মেয়েটার। মানা করল না। ঈশান সম্ভবত নিজে হাতে করিয়ে দেওয়ার পায়তারা করছিল, সেটার সুযোগ দিল না। ঈশান মৃদু হাসে। স্বামীর প্রতি এত তীব্র অধিকারবোধ, অন্য নারীদের নিয়ে জেলাস, ভীষণভাবে এনজয় করে ঈশান। বউয়ের কাছে ভয় পাওয়া বাধ্য পুরুষ হয়ে থাকার মধ্যেও আলাদা মজা আছে। ঘরের ভিতর পিনপতন নীরবতা। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর তিতিরের খাবার চিবানোর শব্দ বাদে সব নীরব। টেবিলের এক কোণায় গালে হাত ঠেকিয়ে বউয়ের খাওয়া দেখে যাচ্ছে ঈশান। মেয়েটা এত অভিমানী। বুঝলো তিতির। সিগারেট খাইনি অনেকদিন, কেমন অস্থির লাগে, ক্রেভিং হচ্ছে আর কি। তিতির আর চোখে দেখে ঈশানকে। হাতের গতি ধীর হয়ে আসে। ঈশান কোন ক্রেভিংয়ের কথা বলছে সেটা না বোঝার মতো কিছু নেই। ঈশানের সিগারেটের ক্রেভিং মানে তিতিরে দখল করে পায়তারা করা। খাবার গলা দিয়ে নামতে চাইল না তিতিরে। ঈশান কণ্ঠ অন্যরকম, দৃষ্টি ঘোলা। শুকনো ঢোক গিলে হাতের প্লেটটা আর একটু নিজের দিকে টেনে নিতে নিতে বলল, সিগারেটটা ড্রয়ারে রাখা আছে, দেখেছিলাম, খেতে পারেন। ওটা ডেড এক্সপ্রেস, দোকান থেকে নিয়ে আসুন। কথা দিয়ে মানুষ কীভাবে ভুলে যায়? কেউ একজন কথা দিয়েছিল, সিগারেট ছাড়ার সত্য দিয়েছিল, ভুলে গেলে কী করে? পায়ের তলা শিরশির করে উঠে তিতিরের। জবাব দেয় না মেয়েটা। শব্দ করে চেয়ারখানে টেনে এনে একটু ঘেঁষে এলো ঈশান। তিতির এক পলক দেখল ঈশানের শুকনো মুখটা। আচমকা কিছু একটা খেলে গেল মাথায়। ঈশানকে জব্দ করার বুদ্ধি পেল বোধহয় মেয়েটা। ঈশান শুকনো মুখ দেখে তিতির বেছে বেছে সব ঝাল খাবারগুলো পাতে তুলে নিয়ে তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছে।
এক মুহূর্তের জন্য হতভম্ব হলো ঈশান। একটু সময়ের মধ্যে চোখ জোড়া লাল হয়ে এসেছে, পাতলা ঠোঁট জোড়ার অবস্থাও তাই। ঈশান ঝাল খায় না, মেয়েটি থেকে এভাবে দূরে রাখতে চায়। পারবে? এভাবে দূরে রেখে শাস্তি দিতে চায়। ঈশান এযাত্রায় ফিচেল হাসল, ঠোঁট টিপে হাসি আটকে গভীর মনোযোগ দেখে গেল গোটা সময়। তিতির খাওয়া শেষ করে ছলছল চোখে বিছানা গিয়ে আসতে ঈশান সময় নষ্ট করল না। বিছানায় উঠে গিয়ে বিনা সংকেত দিয়ে পুরো নিল মেয়েটার পাতলা অষ্টজোর। ঝালের তীব্রতা এখন ছটপট করে উঠল মেয়েটা। ঈশান গম্ভীর আশ্লেষ ভঙ্গিতে টেনে নিতে থাকলো ঝালটুকু। ঝাল একটু কমলো না, কমলো বোধহয়। হাত জোড়া ব্যস্ত ভঙ্গিতে জড়িয়ে নিল ঈশানের কাঁধ। চোখ বন্ধ করে কার্নিশ গড়িয়ে পড়ছে পানি। ঈশান তাকালো, মেয়েটার দুর্বিষহ অবস্থা দেখে একচোটা হাসলো মনে মনে। তাকে শাস্তি দিয়ে কি নিজেই শাস্তি পাচ্ছে। এত নরম আদর বুঝি এর আগেও কখনো করেনি। ফির আশ্লেষ ভঙ্গিতে টেনে নিতে থাকলো ঝালটুকু। ঝাল একটু কমলো না, কমলো বোধহয়। হাত জোড়া ব্যস্ত ভঙ্গিতে জড়িয়ে নিল ঈশানের কাঁধ। বদ্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ঈশান তাকালো না। মেয়েটার দুর্বিষহ অবস্থা দেখে একচোট হাসলো মনে মনে। তাকে শাস্তি দিতে গিয়ে নিজেই শাস্তি পাচ্ছে। এত নরম আদর বুঝি এর আগে কখনো করেনি ঈশান। তিতিরের মুখের ঝালটুকু অবলীলেও টেনে নিতে ব্যস্ত সে। মেয়েটার মুখের লালিমা কমে এসেছে, হাতের বাঁধন আলগা হচ্ছে খানিকটা। দীর্ঘ সময়ের প্রণয়ের শেষে তিতির চোখ বুঝে শ্বাস নিচ্ছে মেয়েটা। ঈশান জোরে জোরে শ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে বলল, ঝাল কমেছে? লাজে মাথা ঝুঁকিয়ে ফেলল তিতির। ঠোঁটের আশেপাশে রক্তিম মাপা ছড়িয়ে পড়ছে গোটা মুখে। দু হাতে ঈশানের কাঁধ থেকে নামিয়ে গুটিয়ে নিল নিজের কোলে। আমাকে শাস্তি দিতে এটা কি করলি? না। ঈশান তিতিরের নিচে ঠোঁটখানা বৃদ্ধাঙ্গুলে হেসে বলে, সিগারেটের কেবিন বড্ড বিরক্ত করে আজকাল। প্রতি ক্ষণে ক্ষণে উন্মাদ লেগে ছাড়তে পারবো না এটা। এটা নেশার মাথায় চড়ে গেছে আছে পুরো। তিতির ঠোঁট কামড়ে মিনমিন করে বলল, এটা সিগারেট? বললাম তো নেশা। তোর এই ঠোঁটের শরীর ঘিরে ঘ্রাণ আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় নেশা। গলা শুকিয়ে কাঠ হয়ে এসে তিতিরে। ঈশান নরম গলা শুধায়, আমাকে এখনো বিশ্বাস করা যায়নি। অবিশ্বাস করিনি আমি। তাহলে কাছে ঘেঁষতে দিচ্ছিস না কেন? এক রাতের আদরে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে আর সহ্য হচ্ছে না। লোকটা আসলে বেশি বোঝে। সেটা কখন বলেছে? কোনো মেয়ে স্বামীর আশেপাশে অন্য মেয়ের ছায়া সহ্য করতে পারে না। জেলাসি। আপনি আমার, শুধু আমার। আপনার নামের সাথে আমি কোনো নারীর নাম সহ্য করতে পারবো না। আগেও না ছিল না সেসব। আমি আপনাতে নিজেকে সঁপে দিয়েছি। আমার অধিকার আমি বুঝে নেব। কাউকে ঘেঁষতে দিব না আপনার তীরসীমানায়। এটা যদি জেলাসি মনে করেন তবে তাই। কিন্তু স্বামীর ভাগ আমি দিতে রাজি নেই। আপনার সবেতে শুধু আমার অধিকার থাকতেই হবে। ঈশান তিতিরকে গালে আলতো চেপে বিছানায় মিশিয়ে ফেলল আলতো করে। বাঁ হাতে